Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from PK Sarkar. Precis number is 33. তো আজকে আমি তোমার সাথে যে বেসিসটা শেয়ার করব আমরা আগের ক্লাসে লাস্ট আমি যে পেসিস শেয়ার করেছিলাম অর্থাৎ 32 নাম্বার পেসি আজকে ঠিক তার পরেরটা 33 নাম্বার পেসিস যেখান থেকে শুরু হচ্ছে হার্ডার প্যাসেজেস অর্থাৎ আগের থেকে একটু কঠিন প্যাসেজ যেগুলোকে তোমাদের পেসিস লিখতে হবে। তো আজকে হার্ডার প্যাসেজের একদম প্রথম পেসিস অর্থাৎ 33 নাম্বার তোমাদের শেয়ার করব। প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, when England was at war with France, a young English sailor was captured and put in prison. যখন ইংলিশদের সাথে ফ্রান্সের যুদ্ধ হচ্ছিল তখন একটা যুবক ইংরেজ সেলারকে আটক করা হলো এবং তাকে বন্দি করা হলো। এই লাইন দিয়ে প্যাসেজটা শুরু হচ্ছে। তো প্যাসেজটা সলিউশন শুরু করার আগে আমরা দেখে নিই পুরো প্যাসেজে কি বলছে। তো আমি তোমাদের 5 বা 10 সেকেন্ড দেখালাম, তোমরা এটাকে পজ করে নিজেরা কিন্তু আগে অবশ্যই একবার প্র্যাকটিস করো। আশা করব তোমরা সকলেই প্র্যাকটিস করেছো। আমি এবার এই পুরো প্যাসেজের বেঙ্গলি মিনিংটা তোমার সাথে শেয়ার করছি। When England was at war with France, a young English sailor was captured and put in prison. যখন ইংরেজদের সাথে ফ্রান্সের যুদ্ধ চলছিল একজন যুবক ইংরেজ নাবিককে বন্দি করে কারাগারে রাখা হলো। After a time, he succeeded in escaping from imprisonment and reaching the coast of Boulogne. কিছু সময় পর সে কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল এবং বোলগনের উপকূলে পৌঁছেছিল। The young man longed very much to cross over the English Channel to his home in England, but found no means of escape. সেই যুবকটি অত্যন্তভাবে চেয়েছিল ইংলিশ চ্যানেল পেরিয়ে ইংল্যান্ডে নিজের বাড়ি পৌঁছাতে, কিন্তু সে পালানোর কোনো পথই পেল না। At least one morning he saw an empty cask come floating from the sea towards the shore. অবশেষে সে দেখল একদিন সকালে একটি খালি ছোট পিপে সমুদ্র থেকে ভেসে ভেসে তীরের দিকে আসছে। He hid it in a cave and worked hard at it till he made out of it a frail boat. সে এটিকে একটি গুহার মধ্যে লুকিয়ে ফেলল এবং কঠোর পরিশ্রম করতে থাকলো যতক্ষণ না সে এটি দিয়ে একটি দুর্বল বা ভঙ্গুর নৌকা তৈরি করতে পারে। Upon this sorry boat he was about to put out into the stormy channel. সে এই করুণ নৌকায় ভরসা করে ঝোড়ো ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে সে পার দিতে উদ্যত হয়ে পড়ল। But the French soldiers caught him and brought him before Napoleon. কিন্তু ফরাসি সৈন্যরা তাকে ধরে ফেলল এবং তাকে নেপোলিয়নের সামনে নিয়ে গেল। What makes you risk your life? asked Napoleon. নেপোলিয়ন তাকে জিজ্ঞাসা করল, তোমাকে কি তোমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে বাধ্য করে? I wish, replied the sailor, to see my mother. She is aged, poor and infirm. আমার ইচ্ছা হচ্ছে, নাবিকটি উত্তর দিল, আমার মাকে দেখতে। সে বয়স্ক, গরিব, দুর্বল, বৃদ্ধ মানুষ। The heart of Napoleon was touched. নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে গেল। He gave orders that the young man should be sent to England at the first available opportunity. তিনি আদেশ দিলেন যে সেই যুবককে ইংল্যান্ডে পাঠানো উচিত যত তাড়াতাড়ি সম্ভব এমন সুযোগ দিয়ে। তো আমরা জেনে নিয়েছি প্যাসেজের টোটাল মিনিংটা। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর টোটাল সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমি প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, নেপোলিয়ন ওয়াজ ডিপলি মুভড when he learned that an English sailor had escaped from prison and was caught while trying to cross
the English Channel towards England to meet his feeble and aged mother. তাহলে আমি কি লিখলাম, নেপোলিয়ন ওয়াজ ডিপলি মুভড, অর্থাৎ নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে গেল বা তার হার্ট মুভ করলো, অর্থাৎ তার হৃদয় ছুঁয়ে গেল। হোয়েন হি লার্নড, যখন সে দেখলো, এখানে লার্ন মানে কিন্তু শিখল না, যখন সে দেখলো, হোয়েন হি লার্নড দ্যাট বা বুঝতে পারলো যে অ্যান ইংলিশ সেলার, একজন ইংলিশ নাবিক, হ্যাড এসকেপড ফ্রম প্রিজন, সে জেল থেকে পালিয়েছিল, হ্যাড এসকেপড ফ্রম প্রিজন অ্যান্ড ওয়াজ কট, এবং ধরা পড়ে গিয়েছিল, হোয়াইল, যখন ট্রাইং টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, চেষ্টা করছিল ক্রস করতে ইংলিশ চ্যানেলটা, ট্রাইং টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল টুয়ার্ডস ইংল্যান্ড, ইংল্যান্ডে যাওয়ার জন্য, টু মিট হিজ ফিবল অ্যান্ড এজেড মাদার, সাক্ষাৎ করতে বা দেখতে তার ফিবল, দুর্বল এবং বয়স্ক মাকে। এইবার আমরা যদি প্যাসেজের একদম শেষের দিকে সেন্টেন্সগুলো দেখি, অর্থাৎ 8, 9, 10, 11 এই সেন্টেন্সগুলো দেখি, তাহলে ওখানে এমনটা বলা আছে, হোয়েন দ্য ফ্রেঞ্চ সোলজার্স কট হিম অ্যান্ড ব্রট বিফোর নেপোলিয়ন, যখন তাকে ধরে ফেললো এবং নেপোলিয়নের সামনে আনলো, তখন নেপোলিয়ন তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট মেক্স ইউ রিস্ক ইউর লাইফ, সে তখন কি বলেছিল যে আই উইশ টু সি মাই মাদার, শি ইজ এজেড, পুওর, ইনফার্ম, সে দুর্বল, বয়স্ক এবং বৃদ্ধ একজন মহিলা। তাহলে যখন নেপোলিয়ন থেকে কোশ্চেন করলো যে তুমি তোমার লাইফে রিস্ক নিতে যাচ্ছিলে কী কারণে, তখন সে উত্তরে বলেছিল যে আমি আমার বৃদ্ধ মাকে দেখতে ইচ্ছা করি। তারপরে কি বলছে, নেপোলিয়নস হার্ট ওয়াজ টাচড, নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে গেল। তারপরে লাস্ট লাইনে এমন লেখা আছে যে হি গেভ অর্ডার্স দ্যাট দ্য ইয়ং ম্যান শুড বি সেন্ট টু ইংল্যান্ড অ্যাট দ্য মোস্ট অ্যাভেলেবল অপরচুনিটি, তাহলে নেপোলিয়ন তখন আদেশ দিলেন যে এই যুবক নাবিককে যত তাড়াতাড়ি সম্ভব সেই সুযোগ দিয়ে এক্ষুনি তাকে তাড়াতাড়ি যেন বাড়ি পাঠানো হয়। তাহলে এই যে সেন্টেন্সগুলো লাস্টের দিকে লেখা রয়েছে প্যাসেজের, সেটা আমি প্রথম দিকেই কিন্তু দিয়ে মেন আইডিয়াটা একই রেখে লিখেছি। তাহলে আমি কি লিখেছি, নেপোলিয়ন ওয়াজ ডিপলি মুভড, নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে গেছিল, হোয়েন হি লার্ন, যখন সে দেখেছিল বা বুঝেছিল, দ্যাট অ্যান ইংলিশ সেইলার হ্যাড এসকেপড ফ্রম প্রিজন, একজন ইংলিশ সেলার পালিয়েছে জেল থেকে, অ্যান্ড ওয়াজ কট হোয়াইল ট্রাইং টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল টুয়ার্ডস ইংল্যান্ড, এবং ধরা পড়ে গেছিল যখন সে পালাতে চেষ্টা করছিল ইংলিশ চ্যানেল দিয়ে, কোথায় না ইংল্যান্ডের দিকে, টু মিট হিজ ফিবল অ্যান্ড এজেড মাদার, তার বয়স্ক এবং বৃদ্ধ মাকে দেখতে। তাহলে এই সমস্ত সেন্টেন্স লাস্টের দিকে যা বলেছে তা কিন্তু আমি পুরোপুরি তুলে আনলাম ফার্স্ট সেন্টেন্সে। আর একটা কথা ওখানে রয়েছে যেটা হচ্ছে ফার্স্ট লাইন, যেটা আমি লিখেছি যে অ্যান ইংলিশ সেলার হ্যাড এসকেপ ফ্রম প্রিজন, এটা কিন্তু প্যাসেজের প্রথম দিকে রয়েছে যে সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল এবং সে একটা বোলগ্নের উপকূলে এসে পৌঁছেছিল। এত কিছু মেনশন করা সম্ভব নয়, কারণ প্যাসেজটা তোমাকে খুব সংক্ষিপ্ত হিসাবে লিখতে হবে। আমি সেকেন্ড লাইনে লিখেছি, দো দ্য সেলার ওয়ান্স ফট এগেনস্ট ফ্রান্স, নেপোলিয়ন arranged for him the earliest chance to send him home. Though the sailor once fought against France, যদিও একদা সেই নাবিক যুদ্ধ করেছিল ফ্রান্সের এগেনস্টে, নেপোলিয়ন অ্যারেঞ্জড ফর হিম, নেপোলিয়ন তার জন্য ব্যবস্থা করেছিলেন, দ্য আর্লিয়েস্ট চান্স, সব থেকে তাড়াতাড়ি একটা সুযোগ, টু সেন্ড হিম হোম, তাকে বাড়ি পাঠানোর জন্যে। তাহলে এটা আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্সে। এবার যদি আমি প্যাসেজের একদম প্রথম দিকে তাকাই, তাহলে এরকম লেখা আছে, হোয়েন ইংল্যান্ড ওয়াজ অ্যাট ওয়ার উইথ ফ্রান্স এ ইয়ং ইংলিশ সেলার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড পুট ইনটু প্রিজন। তাহলে এমনই বলছে যে যখন ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ চলছিল, তখন একজন যুবক ইংরেজ সৈন্যকে ধরা হয়েছিল এবং তাকে জেলে রাখা হয়েছিল। আফটার এ টাইম হি সাকসিডেড এসকেপিং ফ্রম দ্য ইমপ্রিজনমেন্ট অ্যান্ড রিচ দ্য কোস্ট অফ বোলগ্নে, কিছু সময় পর সে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছিল এবং বোলগ্নের তীরে এসে পৌঁছেছিল। এবং তারপর এমনই বলছে সে সেখানে চেষ্টা করেছিল যে কীভাবে ইংলিশ চ্যানেলটা পার করবে। একদিন সে দেখলো একটা ফ্লোটিং ক্যাট সেখানে ভেসে আসছে এবং তার দিয়ে সে একটা বোট তৈরি করবে এবং সেখান থেকে পালাবে, কিন্তু তার মধ্যে সে ধরা পড়ে গেল। এমনটাই কিন্তু প্যাসেজে
বলা আছে। তাই সেকেন্ড সেন্টেন্স আমি এমন লিখলাম, দো দ্য সেলার ওয়ান্স ফট এগেনস্ট France. নেপোলিয়ন অ্যারেঞ্জড ফর হিম দ্য আর্লিয়েস্ট চান্স টু সেন্ড হিম হোম। যদিও সে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নেপোলিয়ান তার জন্য ব্যবস্থা করে দিয়েছিল তাকে খুব তাড়াতাড়ি বাড়ি পাঠানোর। তাহলে এই যে প্যাসেজে যে কথাগুলো পুরোপুরি বলা আছে যে সে যুদ্ধ করেছিল একদা, তারপরে সে ইমপ্রিজেন্ট হয়েছিল, তারপর সে এখান থেকে পালিয়ে গিয়েছিল, সে চেষ্টা করেছিল পালানোর, কিন্তু পালাতে পারেনি, শেষ পর্যন্ত এসে সে তাকে ধরে নিয়ে আসা হলো নেপোলিয়নের কাছে। এবং যখন সে বলল আমি রিস্ক নিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করার জন্য, তখন নেপোলিয়নের হৃদয় ছুঁয়ে গেছিলো এবং তখন নেপোলিয়ন তাকে বাড়ি পাঠানোর আদেশ দিয়েছিল। সেটাই কিন্তু আমি ছোট করে প্রেসির মতন করে লিখলাম। নেপোলিয়ন ওয়াজ ডিপলি মুভড when he learnt that an English sailor had escaped from prison and was caught while trying to cross the English Channel towards England to meet his feeble and aged mother. তারপর লিখলাম, though he once fought against France, Napoleon arranged for him the earliest chance to send him home. এই প্রেসিসের মধ্যে দিয়ে কিন্তু আমি পুরো আইডিয়াটা তুলে আনলাম। তাহলে প্রেসিসটা আমি কিন্তু যেমন মেন প্যাসেজটা পাস্ট টেন্স ছিল, আমি তেমন কিন্তু পাস্ট টেন্সেই লিখেছি। ফার্স্ট লাইন যেমন রয়েছে নেপোলিয়ন ওয়াজ ডিপলি মুভড, এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে। হি লার্নড পাস্ট ইনডিফিনিট, অ্যান ইংলিশ সেইলার হ্যাড এসকেপ, তাহলে হ্যাড এসকেপ পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। এবং তারপরে যেটা লিখেছি ট্রাইং টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল টুয়ার্ডস ইংল্যান্ড টু মিট হিজ ফিবল অ্যান্ড এজেড মাদার। তাহলে ট্রাইং এটা পার্টিসিপেল করে দিয়েছি এবং টু মিট ইনফিনিটিভ। পরের সেন্টেন্সে দো হি ওয়ান্স ফট এগেনস্ট ফ্রান্স, তাহলে ফার্স্ট পাস্ট ইনডিফিনিট, আবার তারপরে নেপোলিয়ন অ্যারেঞ্জড এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। তো তোমরা জানো প্রেসিস লিখলে কিন্তু টাইটেল দিতে হয়, টাইটেল আমিও দিয়েছি, নেপোলিয়নস কাইন্ডনেস টু অ্যান ইংলিশ সেইলার। নেপোলিয়নের দয়া একজন ইংলিশ নাবিকের প্রতি, নেপোলিয়নস কাইন্ডনেস টু অ্যান ইংলিশ সেইলার। এছাড়া তোমরা লিখতে পারো অ্যান অ্যাক্ট অফ নেপোলিয়নস কম্প্যাশন, নেপোলিয়নের কম্প্যাশনের একটা অ্যাক্ট, অ্যান অ্যাক্ট অফ নেপোলিয়নস কম্প্যাশন। তোমরা জানো, তাও আমি আরেকবার বলছি, প্রেসিস কিন্তু 1/3 করে লিখতে হয়। তো প্যাসেজে মোট 162টা ওয়ার্ড দেওয়া আছে, সুতরাং 54 থেকে 55 বা 56 ওয়ার্ডস ইউজ করে তোমাকে লিখতে হবে। তোমরা দেখে নাও, আমি কিন্তু 50 থেকে 52টা ওয়ার্ডসের মধ্যেই এই প্রেসিসটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তোমরা এবার ভিডিও দেখতে থাকো এবং নিজেরাও প্র্যাকটিস করতে থাকো, যেহেতু সামনেই WBPর এসআইয়ের মেন রয়েছে, সেখানে প্রেসিসও আছে, আবার ক্লার্কশিপ মেন যেখানেও প্রেসিস রাইটিং রয়েছে। পরের ক্লাসে আমি চেষ্টা করবো আবার ইডিয়ামসের কিছু ইম্পর্ট্যান্ট ইডিয়ামসগুলো তোমাদের করিয়ে দিতে। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।